আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের দ্বিতীয় পাঠ, অর্থাৎ ব্যাকরণ সম্পর্কে আলোচনা। ছোট্ট একটি অধ্যায়, এই অধ্যায় থেকে শেষ পর্যায়ে 3টি প্রশ্ন করা হবে যা তোমাদের মেধা যাচাইয়ের জন্য। তবে কথা না বলে শুরু করছি আজকের ক্লাসটি। লেটস গো। লক্ষ্য করছো ব্যাকরণ। ব্যাকরণ ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র। হ্যাঁ, তাহলে কোন বই, কোন ধরনের শাস্ত্র? বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্র, অর্থাৎ গবেষণার বিশ্লেষণ। বিজ্ঞান যেমন, আসলে বিজ্ঞান কথাটাই যেমন, অর্থটাই, শব্দটাই যেমন একটু কঠিন, তাই না? যে কোনো কিছুতে বলে সায়েন্স একটু কঠিন বিষয়, সো ব্যাকরণটা কিন্তু একটু কঠিন বিষয়। তবে কঠিন নয়, বরং আমাদের চর্চার মাধ্যমেই হবে যায়। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয়, বিভিন্ন উপাদানে ভাষা গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এরূপ বিশ্লেষণই ব্যাকরণ নামে অভিহিত। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই বি, দেখো আ, তারপর হচ্ছে তোমার ক্রি, তারপর অন, অর্থাৎ আ হচ্ছে সম্যক, বি হচ্ছে বিশেষণ। ব্যাকরণ এই বিশিষ্ট অর্থ থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকরণ হচ্ছে শব্দ উৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। শব্দ উৎপাদক অর্থাৎ বিশেষভাবে উৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। ব্যাপকভাবে বলা যায় ব্যাকরণ হচ্ছে ভাষার উচ্ছৃঙ্খলা নিবারক ও শব্দের ব্যুৎপত্তি ও ব্যুৎপত্তিগত অর্থ নিবারক, পদ সাধক ও বাক্য রচনা প্রণালী নির্ধারক শাস্ত্র। ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। তাহলে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করাও কিন্তু ব্যাকরণের কাজ। ভাষার গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষার নিজস্ব কিছু নিয়ম রীতি আছে। এইসব নিয়ম রীতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে ভাষাকে ভেঙে তার উপাদানসমূহের বিচার বিশ্লেষণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালী নির্ণয় করা প্রয়োজন। সুতরাং যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। ক্লিয়ার? যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। ওকে, এ পর্যায়ে ব্যাকরণ সম্পর্কে কয়েকজন খ্যাতনামা ভাষা পণ্ডিতের মন্তব্য নিচে উদ্ধৃতি হলো। চলো আমরা এবার জেনে নিই এই ব্যাকরণ সম্পর্কে কে কি মন্তব্য দিয়েছে। এখানে কয়েকজন ভাষাবিজ্ঞানের নাম আছে, তবে ভাষা পণ্ডিতের মধ্যে মনে রাখবে কে কোন সংজ্ঞা দিয়েছে। তোমাদের নির্বাচনী প্রশ্নতে, বহু নির্বাচনী প্রশ্ন যেভাবে আসতে পারে সেটা হলো যে একটা সংজ্ঞা লিখে বলবে এটা কার মতে, বা এটা কার সংজ্ঞা, এটা কার মতামত, ঠিক আছে, কার উক্তি। ডক্টর মোহাম্মদ শোণিত কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার গঠন ও লিখনে এবং তাহাতে কথোপকথন শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায়, সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। অ্যাকচুয়ালি ভাবে এতটা বললাম, এতটা পদ, এতটা দীর্ঘ একটি বাক্য মনে রাখা কঠিন, তাই না? তবে মনে রাখার সহজ কৌশল হলো শোণিত কুমার চট্টোপাধ্যায় এর আগেও ভাষার যে সংজ্ঞাটা দিয়েছে অনেক বড়, সুতরাং ব্যাকরণে এসে যে সংজ্ঞাটা দিয়েছে শোণিত কুমার চট্টোপাধ্যায়টাই সবচাইতে বড়। সো বড় সংজ্ঞাটা দেখলেই মনে রাখবে এটা ডক্টর শোণিত কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলেছেন যে যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। সবচেয়ে
মানে সুকুমার, নামটাও সু মানে সুন্দর, কুমার সুন্দর কুমার, তাই না? তো সুন্দর কুমারের সংজ্ঞাটাও সুন্দর, সবচেয়ে ছোট, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে, তাই ব্যাকরণ। আর মনির চৌধুরী বলেছেন, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। মনে করো না এটা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো বড় বড়, কিন্তু তত বড় নয়। তাহলে সবচেয়ে ছোটটা হচ্ছে সুকুমার সেন, মানে সুন্দর কুমারের, হ্যাঁ, যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে, তাই ব্যাকরণ। এটা সবচাইতে সহজ। আর ডক্টর সুনীত কুমারের সবচাইতে বড়। আর একটা বিষয় যে এই প্রকৃতি, এই যে প্রকৃতি শব্দটা, এই প্রকৃতি অথবা এই যে প্রয়োগ প, এই শব্দটা কিন্তু ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নেই। ঠিক আছে, ওকে, এইভাবেই মনে রাখবে। আমি আগেই বলেছি, শুনে শুনে পাঠ্যপুস্তক আয়ত্ত করার একটা অসাধারণ কৌশল। আসলে কৌশল আর শুনে শুনে আয়ত্ত করলে সেই জিনিসটা এমনিতেই ভালোভাবে মানে কি বলে স্থায়ী হয় মেমোরিতে, এই আর কি। বাংলা ব্যাকরণ। বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। এ ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বা গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাই বাংলা ভাষার ব্যাকরণ। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ওকে, ব্যাকরণ কেন আমরা পাঠ করব? ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকেই ব্যাকরণের উদ্ভব। লক্ষণীয় যে আগে ভাষার সৃষ্টি হয়েছে, পরে ভাষা বিশ্লেষণ করে ব্যাকরণের সৃষ্টি হয়েছে, এটা তো স্বাভাবিক। ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। হ্যাঁ, কেননা ভাষাই মানুষ প্রয়োজন বোধে সৃষ্টি করেছে, তারপর তো ব্যাকরণের একটা বিষয় এসেছে যাতে ভাষাটা শুদ্ধ হয়, প্রয়োগটা শুদ্ধ হয়, তাই না? ভাষা বহতা নদীর মতো গতিশীল। দেখো, ভাষার কার সাথে তুলনা করেছে? বহতা নদীর মতো গতিশীল, অর্থাৎ ভাষা পরিবর্তনশীল। নদীর স্রোত যেমন পরিবর্তন, তেমনি নিজের খেয়াল খুশি মতো আপন গতিতে ভাষা এগিয়ে চলে, ফলে ভিন্ন ভিন্ন সময় ভাষার মধ্যে নানা পরিবর্তন সাধিত হয়। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা। ভাষার মৌলিক উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য, এগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। তাহলে আরেকটি বিষয় পেলাম, ভাষার মৌলিক উপাদান, ধ্বনি, শব্দ, বাক্য, আরেকটা আছে বাগর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। আমরা যে উচ্চারণ করি তা ধ্বনি মিলে শব্দ তৈরি করা যায়, আর কয়েকটি শব্দ মিলে বাক্য তৈরি হয়, বাক্যর অবশ্যই অর্থ থাকে। যাই হোক, ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। চমৎকার একটি প্রশ্ন। ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান বলা হয়। আমি আরেকবার বলছি, ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে না, কিন্তু তবু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। ব্যাকরণ পাঠ এই জন্য প্রয়োজন যে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথায় ভাষা প্রয়োগ করার শুদ্ধতা রক্ষা করা যায়। ব্যাকরণ পাঠের সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। ব্যাকরণ সাহিত্য রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ অলঙ্কার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। ভাষার পরিবর্তনের ধারা, নিয়ম, শৃঙ্খলার বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ ও ভাষার শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি? ধ্বনি, শব্দ, অর্থ। ভাষার চারটি মৌলিক উপাদান। ভাষার চারটি মৌলিক উপাদান কি? ধ্বনি, শব্দ, অর্থ। যে বললাম, ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। এই উপাদানগুলোর উপর ভিত্তি করে সব ভাষার ব্যাকরণের নিম্নলিখিত চারটি বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণও এর ব্যতিক্রম নয়। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, চারটি বিষয়ে আলোচনা করা হয়। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। কয়টি?
4টি। ওকে, তাহলে এখান থেকে বহু নির্বাচন হয়ে গেল এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই দুটি প্রশ্ন এখানে যেহেতু আছে এটা করে নিই, তারপর তোমাদের সেই যাচাইকৃত 3টি প্রশ্ন হবে। ব্যাকরণ ভাষার কি বলা হয়? সংবিধান। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়, এটা তো জানি, তাই না? ও শেষ। ওকে, কাহিনী শেষ। একটা প্রশ্ন দিই করেছে। এবার চলো আমরা সেই তোমাদেরকে যাচাই করার জন্য আমি 3টি প্রশ্ন করব। তাহলে আশা করছি ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। এবারে 3টি প্রশ্ন। যে বইয়ে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ উক্তিটি কার? দ্বিতীয় প্রশ্ন, ভাষার সংবিধান কি? আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভাষার 4টি মৌলিক উপাদান কি কি? আশা করছি যথাযথভাবে কমেন্টের মাধ্যমে 3টি প্রশ্নের উত্তর তোমরা জানিয়ে দেবে। এটাকেই বলে প্র্যাকটিস। সো আজ আর কথা নয়, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাম্বিশন পূরণ হোক তোমাদের ফিউচার লাইফে। আল্লাহ হাফেজ।